This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাদুড়িয়ার ছবিটা আপনারা দেখছিলেন, শুনছিলেন, ঘটনা শুনছিলেন। এবার এসআইআরের শুনানিতে হয়রানির সম্মুখীন হতে হয়েছে এমনটি অভিযোগ তুলে মঙ্গলকোটে, সেখানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মঙ্গলকোটের বটতলা এলাকায় সেখানে গতকালের পর আজও বিক্ষোভ হয় বলে খবর। অগ্নিকর হয়ে উঠেছে এলাকা। গতকাল হয়রানির অভিযোগে মঙ্গলকোটে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, অভিযোগ কি? যারা শুনানিতে আসছেন তারা কি বলছেন এবং এতটা পরিস্থিতি উত্তপ্ত কেন হচ্ছে, হাতের বাইরে কেন যাচ্ছে? দেখো, মূলত যেটা অভিযোগ যে শুনানির নাম করে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে প্রায় সকালবেলা যাওয়ার পর দেখা যাচ্ছে যে রাত্রি 1টা-1:30 পর্যন্ত শুনানি করা হচ্ছে। এতে কিন্তু চরম সমস্যায় পড়েছে ভোটাররা। যেখানে পুরুষরা রয়েছে, মহিলারা রয়েছে, তারা বাচ্চা নিয়ে যাচ্ছে, তাদেরকে রাত করে বাড়ি ফিরতে হচ্ছে। এটাই কিন্তু মূল অভিযোগ। এছাড়াও পাশাপাশি আরও অভিযোগ যে শুনানির নাম করে হেনস্থা করা হচ্ছে, এমন হয়রানি করানো হচ্ছে। এরই প্রতিবাদে কিন্তু গতকালকের পর আজকেও মঙ্গলকোটের যে বাদশাহী সড়ক, সেই বাদশাহী সড়কে বটতলা, সেইখানে একদম ক্ষুব্ধ যারা ভোটার, যেখানে পুরুষ রয়েছে, মহিলারা রয়েছে, তারা কিন্তু একদম রাস্তায় বসে পড়ে, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। এর ফলে কিন্তু এই ব্যস্ততম সড়ক, এই সড়ক কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে। যদিও 2-2.5 ঘন্টা চলার পর কিন্তু প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা আসেন। তারা এই ক্ষুব্ধ ভোটার যে দাবি, সেটা নির্বাচন কমিশনকে জানানো হবে, এই আশ্বাস পাওয়ার পরে কিন্তু অবরোধ উঠে যায়। বেশ, নজর রাখুন। ধন্যবাদ। বলা হলো যে 2002 সালে যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো রকম কাগজ লাগবে না। তারপরে নির্বাচন কমিশন একের পর এক কাগজ, দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা মনে করছি। আমাদের ব্লক থেকে 25-30 কিলোমিটার দূরে গ্রাম, সেই গ্রামের লোকগুলো এসে রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত তারা এখানে এসে থাকছে। তাদেরকে সহযোগিতা করার মতো আমাদের যারা আছে তারা নিজে তাদের বাড়ি পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই আন্দোলনটা আমি বিজেপি সরকার তো দেখতে পেয়েছি না। দেখুন, আপনাদেরকে একাধিক জায়গার ছবি দেখাচ্ছি। দিকে দিকে এসআইআর এর নামে হয়রানির অভিযোগ দেখতেই পাচ্ছেন আপনারা। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। মঙ্গলকোট, মগরাহাট, বাদুড়িয়া, বিভিন্ন জায়গাতে একই ছবি দেখা যাচ্ছে। মগরাহাটের ধামুয়ায় সেখানে পথ অবরোধ, শালিকা বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। শুনানির নোটিশ দিয়ে হয়রানি করাচ্ছে কমিশন, দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভে অবরুদ্ধ ধামুয়া স্টেশন রোড এলাকা। লক্ষ মানুষের এসআইআর এর নাম বাদ দিয়েছে, তারই প্রতিবাদে আজকের এলাকা মানুষের স্বার্থে আমরা রাস্তা অবরোধ করছি। কেন এসআইআর এর নাম বাদ যাবে? নির্বাচন কমিশন কি দালালি করছে? সরকার আমাদের ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমাদেরকে নিরাশ করছে এবং আমাদেরকে হেনস্থা করছে। যেহেতু ইলেকশন কমিশনার হচ্ছে যে উনি বললেন যে 2002 সালে যদি বাবা মার নাম থাকে সেক্ষেত্রে কোনো ছেলে মেয়ের ডকুমেন্টস লাগবে না, কিন্তু পরের দিন আবার উনি হচ্ছে সেই সিদ্ধান্ত না থেকে তারা তার মধ্যে আবার সিদ্ধান্ত চেঞ্জ করছে। যে হেনস্থার মধ্যে পড়েছে, সেই হেনস্থা থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা আজকে শালিকা বাজারে রোডে অবরোধ রেখেছি। এদিকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রায়দিঘির বিএলও ভর্তি হাসপাতালে। এসআইআর কাজের চাপে অসুস্থ, দাবি বিএলওর পরিবারের তরফে। মেহবুব রহমান মোল্লা মথুরাপুরের 110 নম্বর বুথের বিএলও কলকাতার বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। ঠিক কি ঘটেছে, পরিবার কি বলছে, রাজনৈতিক কোনো চাপানুতর শুরু হয়েছে কি? শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী শুভেন্দু। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের 110 নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা, 52 বছর বয়স। তিনি গতকাল অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান যে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় সেই হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের লোকজনেরা উদ্বিগ্ন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হিয়ারিং চলার শুরু থেকে যখন নোটিশ আসতে শুরু করে বুথের ভোটারদের কাছে, তখন থেকেই কিন্তু ভোটাররা তার উপর চাপ সৃষ্টি করছিল এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপরেই তিনি কাজের চাপ নিতে না পেরে গতকাল অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু এই ঘটনায় চাপানোতে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। এত চাপ
যে চাপটা উনি সহ্য করতে পারেন বলে আমার যেটা ধারণা, যার কারণে উনি একটা মানসিক প্রেশারে ছিলেন। সেই প্রেশারে ওনার শারীরিক অসুস্থ হয়ে পড়েন এবং পরে দেখা যায় ওনার ব্রেন ডিফেক্ট হতে থাকে। আইসিতে আসে, আইসিতে থাকার পরে তার 3-4 ঘন্টা থাকার পরে তারপরে বেডে তুলেছে। এমন অবস্থা। দেখুন, এবারে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পেলেন রাজ্যের অর্থাৎ মুর্শিদাবাদের আরো এক শাসক বিধায়ক। যেমনটা এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, জাকির হোসেনের পর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, তাকেও ডাকা হয়েছে শুনানিতে। 24শে জানুয়ারি শমশেরগঞ্জের বিডিও অফিসে হাজিরার জন্য তাকে তলব করা হয়েছে। নোটিশ পেয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক। এসআইআর এর শুনানির নোটিশ পেলেন মুর্শিদাবাদের আরো এক শাসক বিধায়ক। জাকির হোসেনের পর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও শুনানিতে ডাক। 24শে জানুয়ারি শমশেরগঞ্জের বিডিও অফিসে হাজিরার জন্য তাকে তলব করা হয়েছে। নোটিশ পেয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, বাইরন বিশ্বাসকে এবারে নোটিশ দেওয়া হয়েছে, তাকে 24শে জানুয়ারি হাজিরার জন্য বলা হয়েছে। দেখো, একদমই যে বাইরন বিশ্বাস সাগরদিঘির বিধায়ক, তাকে নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশ এসআইআর শুনানির নোটিশ পেতে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে বিজেপির বিরুদ্ধে কিন্তু তিনি আঙুল তুলেছেন যে বিজেপির অঙ্গুলহীনই কিন্তু এরকম কাজ করছে। যে তিনি আরো একটা দাবি করেছেন, আমি জনপ্রতিনিধি, তার পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারপরেও আমাকে যেভাবে ডাকা হয়েছে, যে 24 তারিখে দুপুর 2:30 নাগাদ ডাকা হয়েছে এবং সেখানে তাই নিয়ে তিনি প্রশ্ন তুলছেন যে আমাদের মতো জনপ্রতিনিধিদের হলে সাধারণ মানুষকে আরো হয়রানি করা হচ্ছে, এরকম একটা অভিযোগ তুলেছেন বাইরন বিশ্বাস। আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়ে ওরা এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে।